এই মাটিতেই জন্ম তার, এই মাটিতেই স্বপ্নের বীজ বোনা, আর এই মাটিতেই লুকিয়ে থাকে হাসি, কান্না আর স্মৃতির অগণিত চিহ্ন। কিন্তু যখন সেই মাটি কেড়ে নেওয়া হয় প্রতারণায়, অন্যায়ে, অত্যাচারে, যখন মানুষ হারায় শুধু জমি নয়, হারায় তার নিজের অস্তিত্ব, এমনই এক কাহিনী উপেন মণ্ডলের। তার ছিল মাত্র 2 বিঘা জমি, একটি ছোট্ট বসত ভিটে, আর সেটুকুই ছিল তার সমগ্র পৃথিবী। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ জমিদার রুদ্রনারায়ণ ছিনে নেয় তার সব কিছু। নিরাশ, নিঃস্ব, একা উপেন ছেড়ে যায় সব, বেছে নেয় সন্ন্যাসের পথ। কিন্তু মাটি কি ভোলা যায়? অতীত কি মুছে ফেলা যায়? অন্যায় কি চিরকাল চাপা থাকে? আসুন জেনে নিই আমরা, প্রবেশ করি সেই কাহিনীর অন্দরে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে মঞ্চস্থ হতে চলেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার বরিষ্ঠ বিভাগের ছাত্রদের নাট্য নিবেদন 2 বিঘা জমি। বলি এবারে পালায় কি শুধু নাচবি নাকি? মনে আছে? মনে আছে ওই আগের বার উপারার কাছে কেমন অপমানটা সহ্য করতে হয়েছিল? শুনেরা, এমন চললে না এক প্রহর লোক দাঁড়াবে না, শুধু না। ও তা ভাই উপেন, এখানে গান গা দেখি। আমি আবার গান টান গাইতে পারি না। ও কথা বলিস নে, আমি রোজ কাজে যাওয়ার সময় শুনি কি ভারী মিষ্টি গলায় তুই গান গাস। আহা, শুনলে একেবারে মনটা জুড়িয়ে যায় রে। আরে ও গান তো নিজে শোনবার গান, ওরকে শোনাবার গান আমার কই গো? ও এ আমরা বুঝি তোর পর হলাম। আরে গান একখানা গান গা। আস্তে রে বাবা আস্তে, গাইছি গাইছি। তোমার লীলা বোঝা ভার, সব দিয়ে যে সবকে ঋণ পরাও গলে চোখের জলের হার। তোমার লীলা বোঝা ভার, সব দিয়ে যে সবকে পরাও গলে জলের হার।
আমি বাঁধন করে আমি বাঁধন করে ছিড়াবো বাঁধন তোমার শ্রীচরণে তোমার লীলা বোঝা ভার সব দিয়ে যে সবকে পরাও জলের তোমার লীলা বোঝা ভার শোন উপেন, একখানা কথা বলি। এবারের পালায় না সব কটা গান তুই গা, বুঝলি? আমি ওসব পারবো সে ওই কাল ভৈরবের পালায় রুদ্র নাচনের গান হোক, কিংবা কিংবা ওই শিব সতীর বিচ্ছেদের সময় বিচ্ছেদের গানগুলো, ওহ তুই গাইলে না একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। ঠিক না ছাই, আমি গানগুলো গাই আর আমার দিকে লোকগুলো সব ঢিল ছুড়ু। বলি ও উপিন্দা, তোমার অত সুন্দর আম গাছটা থাকতে লোকে তোমার দিকে ঢিল ছুড়বে কেন গো? তবে রে বেটা, এইটুকু ছেলের মুখে এত বড় বড় কথা, আমার আম গাছের দিকে নজর দিবি? একবার ধরিয়ে দাঁড়া, তারপর উত্তম মধ্যম দিচ্ছি, দাঁড়া। শিগগির চলো, শিগগির চলো। কোথায় যাবো শিগগির? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? কার? জমিদারের লোকেরা, জমিদারের লোকেরা না না না, ও কিছু হয়নি। ওরা তোমার বাড়ির দিকে মশাল নিয়ে গেল গো। না না, ও কেন কেন? আরে ওই গ্রামের লোকেরা বলছে, ওরা বলছে নায়েব নাকি খাজনা আদায়ের জন্য তোমার বাড়ি পোড়াবার হুকুম দিয়েছে গো। না না, তুই আমার বাড়ি ছিলি? হ্যাঁ, আমি দেখেছি, ওরা গেছে। আমার বাড়ি দেখেছিস তুই? হ্যাঁ। আমার বাড়ি থেকে? না না, আমার বাড়ি থেকে মশা নিয়ে গেল? ওরা গেছে। আমার ঘর পোড়াবে? তুমি চিন্তা করো নি? ও পুরো এ, এই তো তোরা কিছু বল না রে, কিছু হবে নি? তুমি চিন্তা করো না। ওঠো, ওঠো, ওঠো। এই চলো আমরা যাই। আমরা আমরা জমিদার সাথে পারবো? আর আর তো এরকম করলে আর হবে না। না না, কিন্তু আমরা তো পারবো না। আমাদের উপর অত্যাচার করবে। আর কি বলছে? আমরা ওটা বুঝে সহ্য করবো। কি হলো, তুমি যাবে না? না রে, আমি আর গিয়ে কি করবো বল? তোরাই যাচ্ছিস যখন জানা রে। আমরা না, আমরা ওই জমিদারের শক্তির সাথে পারবো নি রে, আমরা পারবো নি। এই জন্যই ওই জমিদাররা আমাদের মাথার উপর পা দিয়ে 7 মহলা ইমারত বানায়, আর আমরা ওই হাবু ঘোড়ার মতো গোবিন্দা, আমি তোমাকে বলে রাখছি, আজ ওই হাবু গুঁড়ো, কাল আমি, পরশু ভগবান না করুক তুমি। থাকো তুমি এখানে, যাবো আমি, দেখি ওরা কি করে। না থাকো থাকো। গুরু তোমার লীলা বোঝা ভার সব দিয়ে যে সবকে রে পরাও গলে চোখের জলের হার। তবু গুরু সেই তো কারণ যত পড়াও দুঃখের বাঁধন, আমি বাঁধন পরে ছিড়ব বাঁধন তোমার শ্রীচরণে সার।
আমার লীলা বোঝা ভার আর উপেন, বাড়ি আসো নাকি? উপেন, কে গো? কে? ও দিনু খুড়ো, আরে এসো এসো, ভেতরে এসো। তা অনেকদিন পরে এলে খুড়ো, আজকাল তো আর এদিকে দেখাই যায় না। তা যা বলেছিস রে, আজকাল তো আর এদিকে আসাই হয় না। তোর বাবা মরে যাবার পর থেকেই বোধহয় হবে, বুঝলি? পীতাম্বর আমার ভারী প্রাণের বন্ধু ছিল রে, তা সেসব দিন কোথায় চলে গেল? তা খুড়ো, এদিকে কোথায় এসেছিলে? হে এসেছিল এই তোদেরই গায়ে, একজোড়া বলদের সন্ধান পেয়েছি। বাবা বাবা বাবা, দেখি যদি কপালে মেলে। তা খুড়ো, গাছতলাটা একটু বসি চলো। হ্যাঁ বাবা, রোদের যা জোর। হ্যাঁ যা বলেছিস। তা বলছিস যখন, তখন তোদের এই আমতলা বসো বসো। একটু ওই চিরিয়েই চাই, বুঝলি? তোদের এই আমতলাটার হাওয়া বড় মিঠে, বুঝলি? তোর বাবা আর আমি কত বছর ধরে এই আমতলায় বসেই সুখ দুঃখের গল্প করতাম। আর খুড়ো, এখন আমি এই ভিটে আগলে পড়ে আছি। সবই তো ঋণের দায়ে গেছে, আছে শুধু এই ভিটেটুকু। তা মেয়ের তো বিয়ে দিলি শুনলাম গত বসে খেয়ে। হ্যাঁ হ্যাঁ, আর বৌমা তো এই ক বছর হলো সজ্ঞ লাভ করেছে। ওসব আর বলো নি। তা তোর রান্না বান্না এখন কে করে রে? রান্না বান্না কি আর করবে বলো? ওই ওই পাশের বাড়ির গোবর্ধন যেটা আছে না, ও ওই ওই গোবর্ধনের মেয়েটাই এসে মাঝে মাঝে রেঁধে বেড়ে দিয়ে যায়। বাড়ির গোবর্ধন না? হ্যাঁ, ওই ওই গোবর্ধন। আচ্ছা আচ্ছা। আর না এলে নিজেই দুটো ফুটিয়ে নি। একলা মানুষের জন্য হাওয়ার রান্না। ঘর গেল, জমি গেল, পিতৃপিতৃ মোট ভিটেটা কিন্তু ছাড়তে পারলাম না, বুঝলে?
বাপ জমিন বন্ধক দিয়ে গেল ওই ওই ভট্টাচার্য ঠাকুরের কাছে, আর আর ঠিক সেই সময় হাঁকিয়ে দিলে। সামান্য যা ছিল তার খানিকটা গেল তোমার ওই বৌমার অসুখের সময়, বাকিটা মেয়ের বেতে। উপিন রে, মোদের সবাইরই একই হাল, বুঝলি? যা বলেছে। এই মহাজন আর জমিদার, ঠিক ঠিক। ওই যাকে বলে ছলে কুমির হার ডাঙায় বাঘ, এদের হাত থেকে আর রেহাই পায় কে তুই বল? যা বলেছে। রেহাই পায় কে? না রে উপিন, আজ তাহলে উঠি, বুঝলি? আচ্ছা খুড়ো, বেলা তো বড় বাড়লো। আজ তাহলে এসো, হ্যাঁ বাবা। সময় করে মাঝে মাঝে এসো খুড়ো। তোমাদের দেখলে না তাও বাপটার কথা মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে জমিগুলোর কথা। সোনার ফসল ফলতো, হে জীবনে জমি জিরেতের স্বপ্নই থেকে গেল। দেখি তবু যদি কোনো রকম এই ভিটেটুকু রক্ষা করতে পারি। তা এসো খুড়ো। হ্যাঁ বাবা, আসি। সময় করে মাঝে মাঝে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাক বাবা, তোরা বেঁচে থাক। সাবধানে যেও খুড়ো। তোরা বড্ড ভালো বাবা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কে রে? এ আবার কে এলি রে? ও বংশী, তা আয় আয়, ভেতরে আয়। এই জানো উপেন্দা, অষ্টম পরের জন্য চাল আনতে গিয়ে একটা উড়ো উড়ো খবর শুনলাম, বুঝলে? কি খবর রে? আরে ওই আছে না আমাদের নায়েব, হ্যাঁ আর ওই মশাই ভট্টাচার্য ঠাকুর, হ্যাঁ। বাবুর সঙ্গে বাগানে ঘোরার সময় তোমার বাড়ির দিকে আঙুল বাড়িয়ে কী সব বলছিল। চেষ্টা করলাম, তবে ঠিক বুঝতে পারলাম না। আমার আর কি নেবে ভাই, আছে তো, আছে তো শুধু এই সাত পুরুষের ভিটেটুকু। এই এই তা হ্যাঁ রে বংশী, এই এবারে অষ্টম প্রহরে ওই ওই দলটা, আরে ওই রাজেন ঠাকুরের দলটাকে আনছিস তো? হ্যাঁ হ্যাঁ, রাজেন ঠাকুর তো আসছে। বাহ বাহ বাহ। আর ভাই তোমাকে যেটা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই আছে। তোমাকে কিন্তু গান করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তা একটু বসি রে, যা গরম। এই উপিন্দা, আমি আর চলি, বুঝলে? আচ্ছা, এই আচ্ছা। বেলাটাও বাড়লো, গরমটাও পড়ছে, আমি যাই চানটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে, তা আমিও যাই একটু পরে, নিয়ে আসি। মন্ডল, আরে আছিস? কে পেন কে? ও তুমি, তা কি হলো? জমিদার বাবু তোকে তলব করেছেন, বুঝলি? জলদি দেখা করবি। জমিদার বাবু? হ্যাঁ। আমাকে? কই, আমার তো কোনো খাজনা বাকি নেই। অত শত জানি না বাবু, জমিদার বাবু বলেছেন তাই বলে গেলাম। আর হ্যাঁ, দেখিস আমাকে যেন আবার আসতে না হয়। সব খাজনা দিয়ে দিয়েছিলাম। উপিন্দা, তোমাকে জমে ধরেছে। আমায় আর ধরে কি করবে বল, আছে তো শুধু এই ভিটেটুকু, তাও কেড়ে নেবে। দেখো, না হলেই ভালো। জমিদারকে তো একেবারে হাতের পুতুল বানিয়েছে ওই চেলা দুটো। চেলা তো নয়, একেবারে চেলা কাঠ। কি হলো উপিন্দা, এটা নিয়ে আবার ভাবতে বসলে? আরে না না রে, এসব বাদ দাও। সেদিন ওই আমতলায় যে বাঁশিটা বাজিয়েছিলে মনে আছে? আরে দূর, এখন আবার বাঁশি টাশি বাজাতে পারবো না। আরে একবার বাজাও না ভাই, ভারী সুন্দর বাজিয়েছিল সে।
বাচ্চাজ বলছো তাহলে ব্যাপারটা ব্যাপারটা খুব একটা মন্দ হবে না। 100 বার বলছি, খুব সুন্দর হবে, খুব মনোরম হবে। ইন্দ্র কানন হবে, জমিদার ইন্দ্র নারায়ণ রায়ের ইন্দ্র কানন হবে। আরে বলি কি, ইন্দ্রপুরী হবে। ইন্দ্র কেন? ইন্দ্রপুরী? বাহ 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 বাহ, বেশ বলেছ তো। ইন্দ্র কানন, ইন্দ্রপুরী। তা ওই 2 বিঘে জমিটা পেলেই, বুঝেছ, ওই 2 বিঘে জমিটা পেলেই না বাগানটা দৈর্ঘ্যে প্রস্থে একেবারে সমান হয়ে যাবে, তাই না? 100 বার বলছি, আমাদের জমিদার বাবুর বাগান বাড়ির জৌলুস বাড়বে। আর আরে পোড়ো বাড়িটা, ওটা একেবারে বেমানান। ঠিকই বলেছ ভট্টাচ। ব্যাপারটা অনেক দিন থেকেই মনে কাঁটার মতো বিঁধছে। ওই পোড়ো বাড়িটাকে আমার বাগান বাড়ির তল্লাট থেকে সরাতে হবে। আলবা, আরে ওটা হলো গিয়ে একটা মূর্তিমান রসভঙ্গ। এই জানো, ওই যে মোগলাই খানা হয় না, মোগলাই খানা, সেই মোগলাই খানার পাশে গেঁদালের ঝোল। চি 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 চি, রাম 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 রাম। বাহ 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 বাহ, বেশ বলেছ তো হে। হ্যাঁ, গেঁদালের ঝোল, মোগলাই খানার পাশে গেঁদালের ঝোল, বাহ 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 বাহ। 100 বার বলছি, গেঁদার আবার গন্ধ ছড়ায়। পদ গন্ধ। হ্যাঁ, ওই বদ গন্ধটাকে আমার বাগান বাড়ির তল্লাট থেকে সরাতে হবে। আলবা, আমি কিনে নেব, ন্যায্য দাম দিয়েই না হয় কিনে নেব। আরে 2 বিঘে জমির দাম আর কতই বা হবে? কত আর হবে? জমিদার ইন্দ্র নারায়ণ রায়ের এই বুক পকেটে আমার কত হাজার বিঘে জমির দাম সব সময় রয়ে গেছে। হ্যাঁ, তা যা বলেছ দিগ্গজ। বাপ ঠাকুরদা যা রেখে গেছেন, এখনো 3 পুরুষ পায়ের উপর পা দিয়েই কেটে যাবে। আলবার কিন্তু টাকাটা নয়, বুঝলে? আরে টাকাটা নিয়ে তো কথা নয়, বাগানটা, আমার বাগানটা তো সুন্দর হওয়া চাই নাকি? 100 বার চাই, কেননা আমাদের তো আর দাঁত পড়ে যায়নি যে পোস্টাম হতে হবে। ঠিক ঠিক ঠিক। ইয়ে মানে জমিদার বাবু, এই ভট্টাচার্যি ঠাকুরের হাজার দোস্তা, কি বলেন? ঠিক সময়ে কিন্তু ঠিক কথাটি তিনি স্মরণ করিয়ে দেন। হ্যাঁ, এই বছর দেখেছেন আপনার সামনে আমার বল করছে। বেটা বলে নাকি আমার নাকি হাজার দোষ। আর এই বেটা দিগ্গজ বলি তোমার তুলসী পাতা। বলবো বলবো তবু একবারে বাবুর সামনে ফাঁস করে। তুমি বলবেটা কি? হ্যাঁ, তুমি বলবেটা কি? পারবো না। তোমার কথা আমি কিচ্ছু জানি না। কি জানো? বলবো ওই সেই দিনের কথাটা। কি? ও হো হো হো, শান্ত হও। ওই এদিকে আসো তো। আরে তোমরা উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজনায় অশান্তি বাড়ে। আরে তোমরা তো হলে আমার মানিক জর্গ, তোমাদের আবার কোনো দোষ থাকতে পারে নাকি? আরে তোমরা তো হলে আমার গেলো। আরে ভুলো, আরে দোষ তো ধরবো আমি, জমিদার ইন্দ্র নারায়ণ রায়। আগে 100 বার বলছি, আমাদের জমিদার বাবু সাক্ষাৎ স্বর্গের সচিবতী ইন্দ্র। দেবরাজ বড্ড প্রাণটা উড়ুড়ো লাগছে। উপেন মন্ডল হাজির হ্যাঁ। উপেন মন্ডল হাজির হ্যাঁ।
নিয়ে আয় অতিথিকে এখানে নিয়ে আয়। বেন, ভালো আছো তো? আরে বসো বসো। তোমার বাবা ভারী ভালো লোক ছিল গো। বেচারা বেচারা অসময়ই হলো, ত্যাগ করলো। 100 বার বলছি, বড় ভালো লোক ছিল গো, অসময় মারা গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলুন জমিদার বাবু, আমায় কি কারণে ডেকেছেন? ওই মানে আচ্ছা উপেন, বাড়িতে তোমার কে কে আছে? তুমি একাই না? আগে হ্যাঁ জমিদার বাবু, ওই মেয়েটার বিয়ে হয়ে গেল গত বছরে, এখন আমি একাই থাকি। আর তাছাড়া ওর বউটা তো অনেক আগেই গেছে। মিটেতে এখন আর কে থাকবে রায় মশাই? ওই কিনা ঘুঘু চড়ছে, ঘুঘু। এমন কথা বলবেন না সেন বাবু, আমার পিতৃপুরুষের ভিটে আমার কাছে মা লক্ষ্মী, ও নিয়ে এমন কথা বলবেন না। মা লক্ষ্মী, রায়মশাই দেখেছেন আজকালকার দিনে ছোট জাতের মুখেও কেমন বুলি ফুটেছে? ওহো হো, ছাড়ো তো সব। শোনো উপেন, আমি বাপু এক কথার মানুষ, অন্যায় বিচার আমি করি না। কি বলো দিগ্গজ? সে আর বলতে, এই আপনার বিচার রাজা বিক্রমাদিত্যের বিচার। তা শোনো, তোমার ওই 2 বিঘে জমি আমার চাই। কি বলছেন জমিদার বাবু? আমি কিনে নেবো, আমি কিনে নেবো, ন্যায্য দাম দিয়েই না হয় কিনে নেবো। আরে অবশ্য তুমি যা দাম চাইবে তাই পাবে। 100 বার বলছি, জমিদার বাবু মূল্য দেবে। 2 বিঘে জমির দাম না হয় 4 বিঘে হিসেবেই দিলেন, কি জমিদার বাবু? বলছো বলছো বাচ্চা, 2 বিঘের দাম 4 বিঘে হিসেবে দিতে বলছো? বেশ, তাই দেবো। তোমরা যখন বলছো 2 বিঘের দাম 4 বিঘে হিসেবেই দেবো। আরে গরিব মানুষ ওরা, ওদের সাহায্য করতেই তো আমি চাই। আরে ওদের মঙ্গল কামনাই তো আমার জীবনের ব্রত। সাধু সাধু। তা বলি রূপের, ওই টাকাটা নিয়ে না তোর মেয়ের বাড়ির সামনে না একটা ঘর বানিয়ে নে, বুঝলি? জমিদার বাবু, 4 বিঘের দাম নয় জমিদার বাবু, ও ফিটে আমার বাস্তু ফিটে আমার মরবার মতো ঠাই, ওটুকু বেচতে বলবেন না জমিদার বাবু, আপনার পায়ে পড়ছি। না না আর দাঁড়া উপেন, দাঁড়া। বোকার মতো কাজ করিস নি উপেন। বাবু আমাদের গরিবের ভগবান, সাক্ষাৎ স্বর্গের সচিবতী ইন্দ্র, ওনার কথা শোন, তোর মঙ্গল হবে। কি শুনবো ভট্টাচার্য ঠাকুর? সাত পুরুষ আমরা ওই ভিটেতে মানুষ হয়ে আসছি, আমার ভিটের মাটি আমার কাছে সোনার চেয়ে দামি। জমিদার বাবু টাকা দেয় ওটুকু বেশি বলবে না জমিদার বাবু, আপনি পায়ে পড়লেন জমিদার বাবু, ওটুকু বেশি বলবে না জমিদার বাবু, একবার বুঝে দেন। ভালো কথায় তো কান দিলি না, টাকা দেবো বললাম তাতে তো হলো না। জমিদার বাবু আপনি একবারটি বুঝে দেখুন জমিদার বাবু, টাকা দেয় কি আপনি আপনার মাকে যত বড় মুখ নয় তত বড় কথা। আমার জমিদারিতে দাঁড়িয়ে আমার সামনে আমার বাবা তুলছে। আমি ওরকমটি বলতে চাইনি জমিদার বাবু, সময় হলে আপনি বিশ্বাস করুন, সময় হলে তাকে জ্যান্ত কবর দিতে দিতেন। আমি ওরকমটি বলতে চাইনি জ্যান্ত কবর দিতেন। আমি ক্ষমা করুন জমিদার বাবু, আমি ওরকমটি বলতে চাইনি। ছোট লোকদের বড্ড বার বেড়েছে। আপনি বলা হয় না বলে 100 বার বলছি, বলতে চাইনি, বড্ড বার বেড়েছে। বলে জমিদারের বাপ তাকে নিয়ে টানাটানি, রায়মশাই চাবুক কষাই, চাবুক নিলে কষ্ট হবে না, চাবুক কষাই। আর তাছাড়া রায়মশাই, এই আমাদের সামনে আপনার মাকে অসম্মান। এই নিন, আমি বলছি চাবুক কষান, চাবুক। কষাই। আপনি বলতে চাইনি। তুই তাহলে
বেচবি না তাই তো? না জমিদার, ওটুকু জমি আমি বেচতে পারবো না জমিদার বাবু। আপনার পায়ে পড়ছি, আমি মরবো তবু ও জমিটুকু বেচতে পারবো না জমিদার বাবু। আপনার পায়ে পড়বো জমিদার বাবু, আপনার পায়ে পড়বো। এখন কি বুঝুন? উঠবে না তাহলে? হ্যাঁ হে আঙুলে, আঙুলে ঘি উঠবে না? আমার নবাব তুলছে, নবাব তুলছে। বলেছিলাম কি বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম কেড়ে নেব। আমাকে সাত পুরুষ শেখাচ্ছে, সাত পুরুষ সমেত সংখ্যা বাড়াবো। বের কর শুয়োরটাকে। তাহলে নতুন করে দাবার গুটি সাজাতে হচ্ছে গজ। কিছু না আরে এসব তো হলো গিয়ে চুনো বুটি। এই হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল। বলছো তাহলে? হ্যাঁ জমিদার বাবু বলছি, উপেনের ওই 2 বিঘে জমিটাতে না কিছু একটা বসাতেই হবে। আচ্ছা আগে তাহলে নায়ককে তলব করো। মনে হচ্ছে ওর বাকি খাজনা নেই। দিগ্গজ দিনটাই মাটি হয়ে গেল। 100 বার বলছি জমিদার বাবু, ওর জন্য কোনো চিন্তা নেই। খালি মিথ্যে জেদার খতে একটা জাল সুর, মামলা, ডিগ্রি, 2 বিঘে জমি, তারপর फटा बुढ़ा बाबा है, बाबर माथाए जटा कपाल फटा बुढ़ा बाबा है। जय बाबा सिद्धेश्वर नाथ मुनि महादेव है। नाचो तो शिव तारिया बाधिया, তোকে তো সঙ্গে নিয়ে ঘুরিয়া ফিরিয়া। নাচো তো শিব তাতিয়া তাতিয়া, ভূতকে তো সঙ্গে নিয়ে ঘুরিয়া ফিরিয়া। ও শিব নাচে, ও শিব নাচে, ও শিব নাচে, ও শিব নাচে। বাবা মোদের ভান খেয়ে জান গড়া গড়ি, চক্ষু দুটি ঢুলু ঢুলু আহা মরে মরে। বাবা মোদের ভাং খেয়ে জান গড়া গড়ি, চক্ষু দুটি ঢুলু ঢুলু আহা মরে মরে। দুয়ারে দুয়ারে ডাকে সিংহা বাজাইয়া, দুয়ারে দুয়ারে ডাকে
সিংহা বাজাইয়া ভূত প্রেত সঙ্গে নিয়ে ঘুরিয়া ফিরিয়া ও শিব নাচে 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 তাকিয়া ভূত প্রেত সঙ্গে নিয়ে ঘুরিয়া ফিরিয়া নাচো নাচো শিব তাইয়া কান্দিয়া ভূত প্রেত সঙ্গে নিয়ে ঘুরিয়া ফিরিয়া ও শিব নাচে ও শিব নাচে ও শিব বিন্দা, ও বিন্দা, শেষমেশ শেষমেশ কেউটেরা তোমাকেও ছবল মারলো বিন্দা। বলি বাবা উপিন, তোর নামে শুনেছিল জমিদার নাকি মামলা করেছে, ভিটে দেনার গায়ে তোর ভিটে নাকি বিক্রি হবে। সবই কপালে ছিল রে বাসু, সবই কপালে ছিল। দিনুখুড়ো, আমি আমি কখনো কারো বাদ সাধি, শুধু শুধু ওই ভিটেটুকু আগলে পড়ে থাকতো। তাও সইলনি, তাও সইলনি জমিদারের। দেখেছো গুরু, আইন আদালতের ব্যাপার, বেটা যার ট্যাঙ্কে জোর আছে তারই জিত। চলছেন তো সইটা জাল করে ওর অত বড় স্বপনে সে করলো, আর বলে কিনা আদালত ধর্মের বিচার। ছি! না রে বাসু, আমরা আমরা গরিব মানুষরা সব একজন না হলে বুঝলি আমাদের আর সত্যি সুদিন আসবেনি রে, আমাদের সুদিন আসবেনি। ভালো কথা বলেছো উপে, ভালো কথা বলেছো, কিন্তু কিন্তু ওই গরিব মানুষের ওজন ভাববে কি করে? জমিদার মহাজনদের দ্বারে হাত না বাঁধলে তাদের যে একটা দিনও চলবে না। বিন্দা, তুমি আমাদের বড় ভাইয়ের মতো, তুমি কিছু মনে করো নি গো? থাকো না, আমাদের আমাদের বাড়িতেই থাকো। না রে বাসু, না, তোরা তোরা সবাই আমায় ভালোবাসিস জানি, তাও তাও শেষবারের মতো একবার একবার নিজের কপালটাকে দেখতে চাই, একবার একবার নিজের নিজের কপালটাকে দেখতে চাই। শোনো শোনো গ্রামবাসীগণ, সময় মতো দেনা শোধ করতে না পারায় জমিদার ইন্দ্রনারায়ণ রায় উপিন মণ্ডলকে আদালতের রায় বরাবর তার সমস্ত সম্পত্তি ডিগ্রি জারি করে খরিদ করলে। শোনো শোনো গ্রামবাসীগণ, রাখতে পারলাম নি রে মা তোকে, রাখতে পারলাম, রাখতে পারলাম নি রে মা তোকে। আমার দোষ দিও না মা। পিতৃপিতামহ, তোমরা তো দেখলে আমি আমি নির্দোষ, আমি নির্দোষ। বাবা বুড়ো শিব তোমার চরণে বুঝি আর সেবা করতে পারলাম নি গো বাবা, আর সেবা করতে পারলাম নি। বিন্দা, ও বিন্দা, তুমি কেঁদো নি গো বিন্দা, তুমি কাঁদলে যে আমাদের বড্ড খারাপ লাগে গো। চলো না, চলো না, আমাদের বাড়িতে থাকবে, চলো। না রে বাসু, না রে, একবার একবার শেষবারের মতো ওই পিঠেটাকে দেখে আসি, হয়তো হয়তো ভালোই হলো রে, বুঝলি? আজ আজ গাজনের দিন, বাবা বুড়ো শিব আমার চেলা করুন, একেবারে একেবারে ফকির আমি আজ, একেবারে ফকির। আজ আমার কোনো বাঁধন রইল নি, আজ আমার কোনো বাঁধন রইল নি। শুনেছি জগৎটা নাকি মস্ত বড়। যাই গো খুড়ো,
এই জগৎ থেকে একবার দেখে আসি গো খুড়ো। এই জগৎ থেকে একবার দেখে আসি গো খুড়ো। আমার ভিড়েরা আমার কাছ থেকে কেড়ে নিল গো। একেবারে ফকির আমি আর একেবারে আমার ভিড়েরা পুরো জগৎ থেকে একবার দেখে আসি গো খুড়ো। জগৎ থেকে আবার দেখে আসি গো খুড়ো। শেষে রেখে ছাড়েছে রে মন, কে যাবি রে পারে। শেষে রেখে ছাড়েছে রে মন, কে যাবি রে পারে। শেষে রেখে ছাড়েছে রে মন, পরম গুরু বসে আছেন, পরম গুরু বসে আছেন। আয় রে তারা ঘুরে শেষের খেয়া ছাড়েছে রে মন, কে যাবি রে পারে। শেষের খেয়া ছাড়েছে রে মন। সেই গুরুকে কোথায় পাওয়া যাবে গোসাই? গুরু তো মনের মাঝেই আছে গো। সেই গুরুকে খুঁজতে হয় না, সে আপনি ধরা দেয়। নামিয়ে আরে ঘরের বোঝা, নামিয়ে আরে ঘরের বোঝা, মনে পাগলকে করবে সোজা। তবেই শুরু হবে খোঁজা, তবেই শুরু হবে খোঁজা। সেই গুরুকে পরবারে শেষে রেখে ছাড়ছে রে মন, কে যাবি রে পারে। শেষে রেখে ছাড়ছে রে মন। গোসাই, আমি যে ঘরের বোঝা নামিয়ে দিয়েছি গোসাই, তবে কেন তাকে ধরতে পারছি না? ওরে বোকা, ঘরের বোঝা নামাতে হয় না, সে আপনি নেমে যায়। মনের মানুষ এসে সে বোঝা আপনি তুলে নেয় রে। গোসাই, কিন্তু আমি যে মনে শান্তি পাচ্ছি না গোসাই। ওরে ওরে শান্তি, পরম গুরু দিলে দেখা, পরম গুরু দিলে দেখা, বুঝে যাবে মনে ব্যথা। শান্তি পাবি ওরে ক্ষমা, শান্তি পাবি ওরে ক্ষমা। ধরলে গুরু অন্তরে
পা বড় ধরে যাচ্ছিল বাবা। মনের কথা ঠিক বুঝেছে, আপনি তো অন্তর্যামী বাবা। মনটা বড় মুসগুস করছে বাবা। बेटा बहुत बदमाश है, हर वक्त सिर्फ पकड़ पकड़ करता, कुछ काम भी नहीं करता। वही शाम को होगा, अभी नहीं होगा। একটা পেটে চুচে ডল মারতা হ্যাঁ, কাম নেই দিয়া। আর কত কাম করবো বাবা। বাবা আপনার পদ সেবা করবো বাবা। मैं बोलेगा तब तुम करेगा, मरने का डर नहीं है। নেই বাবা, দেगा देगा। ओम शंकर, ओम बोम शंकर, ओम बोम बोम शंकर। বাবা বাবা আপনার আপনার শ্রীচরণে ঠাঁই দিন বাবা। বাবা আমি যে বড়ই অভাগা বাবা। जीते रहो बेटा, जीते रहो, आनंद रहो बेटा, आनंद रहो। बम शंकर। बेटा बहुत दुख मिला, साधु होने के लिए संसार से भाग आए हो। जा बेटा, फिर से संसार में लौट जा। বাবা বাবা রাগ করবেন না বাবা, বাবা রাগ করবেন না। আমি যে বড়ই অভাগা বাবা। আপনার আপনার চরণে ঠাঁই দিন বাবা। अरे बेटा पहले आनंद करो, किस्मत जरूर बदल जाएगा। जा बेटा पहले आनंद कर। ए किसानदा, हाँ बाबा। लोटा भर के पानी ले आ, मेहमान आए हैं ना। हाँ बाबा ले आता। हाँ बेटा, अब बोल बेटा, फुर्ती में कहो तेरे किस्मत की कहानी। বাবা গরিব মানুষের সব সব একই গল্প, সব জায়গায় একই রকম। বাবা ছিল গরিব চাষি, ক্ষেত খামারের স্বপ্ন দেখত। মা লক্ষ্মীর পাক তো আর না। কিন্তু তারপর এলো কাল ব্যাধি। বাপ গেল, মা গেল, শেষে বউটাও গেল। সামান্য যা ছিল তাও গেল ওই মেয়েটার বেতে। আর আমার ওই ফিটেটুকু তাও মিথ্যে দিনার দায় ওই জমিদার কেড়ে নিল বাবা। বাবা আপনার শ্রীচরণে টাই দিন বাবা। আজ 2 বছর আমি পথে বাবা, আপনার শ্রীচরণে টাই দিন। बेटा तब तो तेरा नसीब अच्छा है रे, भगवान ने तेरे आंख से मोहबंधन टूट दिया। बेटा बहुत भाग्यवान है बेटा, बहुत भाग्यवान। बाबा আমি ভাগ্যবান? अरे हाँ रे बेटा, बोल हमारे साथ, बम शंकर, बम बम शंकर, बम शंकर, ओम बम बम शंकर, बम शंकर, चल बम बेटा, शंकर। हमारे साथ शंकर जी का ध्यान लगा। चलते चलते काम भी करते, भीख भी मांगते सदा, सर्वदा लगा ध्यान, सब बिल्कुल ठीक हो जाएगा बेटा। বাবা কিন্তু আমি যে মনে শান্তি পাচ্ছি না বাবা। স্বপ্নে নিদ্রায় দিনে রাতে সেই গ্রাম আমার সাদের ভিটে আমার যেন গিলে খাচ্ছে বাবা। আমি যে মনে শান্তি পাচ্ছি না বাবা। আমি মনে শান্তি পাচ্ছি না। अरे हे मोहनदास, हाँ बाबा। बकरी का दूध मिलेगा? मिलेगा बाबा। जाओ इसको दूध पिलाओ और साज भराओ, जाओ। ओम शंकर, ओम शंकर, ओम शंकर, ओम शंकर, ओम शंकर। দেখাচ্ছি মজা।
করছিস? ও কিছু না, এই একটু গাছটা তলে বসেছিলাম। হাতে আম এলো থেকে? এ আম আমার মা আমায় উপহার দিয়েছে। হ্যাঁ রে, জমিদার বাবুর বাগানের আম তোর মা দিয়েছে, মিথ্যা কথা বলছিস? না গো, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি আম চুরি করিনি। সাধু বেজে চুরি করতে এসেছিস? চল জমিদার বাবু, চল চল, এই চল জমিদার বাবু, চল চল। আমি সত্যি বলছি, সাধু বেজে আমার বিশ্বাস করা যায় না, জলদি চল। আম চুরি করিনি, আমি চুরি করিনি। এইবার সামলাও তোমার মন্ত্রে। তাই তো একেবারে মন্ত্রীর দরজা খোলা। এ হে হে, তা বলি ভট্টাচ, এ হলো গিয়ে জমিদারের চা। সে আর বলতে, বোঝা যে শক্ত হে, কিন্তু মন্ত্রী ষড়যন্ত্রী, একেবারে কুপোকা। বাহ, বেশ বলেছো তো। মন্ত্রী ষড়যন্ত্রী, আরে এই যেমন তোমরা। 100 বার বলছি, এ হচ্ছে জমিদার ইন্দ্রনারায়ণ রায়ের মতোই চাল। তবে কিনা দিগ্গজ বাচস্পতি, তোমার মুন্ডটাকে ঘুরিয়ে যদি একটা গজ এই দিকে ঠেলে দিই, তাহলে রাজা মশাই গজে চড়বে আর মন্ত্রী মশাই এই দিকে সরে আসবে। বাহ 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 বাহ, এটা তো ভেবে দেখিনি। সাবাস ভট্টাচ, সাবাস, তুমি জমিদারকে ভালোই ভেট দিয়েছো, একেবারে গজ। বাহ, এই গজের কথায় মনে পড়ল, আচ্ছা রায় মশাই, আপনি কতদিন হাতিতে চড়ে শিকারে যাননি বলুন তো? একটু একটু মাংস টাংস যে আর জোটে না। তুমি এখনো খেতে পারো দিগ্গজ? আমার তো সব কটা দাঁতই গেছে। এখন তো এই শুক্তো ঝোল খেলেও হজম। তা বলে কি জমিদার ইন্দ্রনারায়ণ রায় এখনো পাঁঠার মাংস খেতে পারেন না? আর ভাত পারেন? আপনি কি বলেন জমিদার বাবু? তা একেবারে অসমর্থ নই, তবু দেখতেই তো পাচ্ছ বয়সটাও বাড়ছে, ওই একটু বুঝে সমঝে চলতে হয়। সে তো হবেই, কিন্তু কিন্তু ঠিক চালটা যেন কি ছিল, ওই যে গাছ। নাম জমিদার মশাই, এবারে সাধু আপনারও বাগানেরও আম গাছ দিকা আমও পাড়ুছি। কি? না না, আমি আম পারিনি। ও আম আমার মা আমায় উপহার দিয়েছে। মা দিয়েছে? বলি জমিদার বাবুর গাছের আম তোমার মা দিয়েছে? বাহ বাবা বাহ, এ আপনার বাগানা বাড়ির চারপাশে ঘুরু ঘুরু করুছি, মুই দেখুছি ইসরা চুরির ধাঁধাচি ঘুরুছি, সেই কারণে ধরি আনুছি। দেখেছেন রায় মশাই, দেখেছেন বেটা চুরি করতে এসেছে। দেখেছো দিগ্গজ, দিনকালই না পড়লো তার মধ্যে একটা ভণ্ড সাধুর বেশে আমার বাগান বাড়িতে আম চুরি করতে এসেছে। বাহ, যা বলেছেন। তা জমিদার বাবু, আজকাল তো এই সমস্ত এই ভেগ ধরে চুরি করছে, চুরি। দিন না দিন দিন ঘা কত চাবুকের বাড়ি, দিন দিন। না জমিদার বাবু, আমি আবার বলছি, আমি চুরি করিনি। আপনার বাগান বাড়িতে আমি ঢুকিনি জমিদার বাবু, আমি সত্যি বলছি। শুধু শুধু ওই আম গাছটার পাশে ছিল একটা ভিটে, একটা খড়ের চালের দাওয়া, একটা মানুষ, 7 পুরুষের স্মৃতি, এক সংসার। আমি তাকেই দেখতে এসেছিলাম জমিদার বাবু। বাবু নাকি ভিটে দেখতে এসেছে? আরে আরে কার ভিটে ছিল এখানে? আজ তো প্রায় 15-16 বছর হলো ওই ইটে মাটি চাটি করে উপেন মন্ডল এখন সজ্ঞে।
তুমি জানো আমার জমিদারির ন্যায়ের বিচার? বাঘে বলদে এক ঘাটে জল খায়, তুমি বাবু সাধুর বেশে ভণ্ড চোর একটে। ন্যায়ের বিচার? আপনার আপনার ন্যায়ের বিচারে আমি চোর? আমি চোর? আমি সেই উপেন গো, আমি সেই উপেন মন্ডল জমিদার বাবু, সেই উপেন। উপেন, তুই তুই সত্যি সত্যি সাধু হয়েছিস? হ্যাঁ জমিদার বাবু, মরিনি তা তো দেখতেই পাচ্ছেন। শুধু শুধু একবার জন্মের স্বাদ ওই ওই সাত পুরুষের ভিটেটাকে দেখতে এসেছিলাম। কিন্তু কিন্তু দেখুন আজ, আজ কি বিধির বিধান, আজ আজ আমি চোর, আমি চোর জমিদার বাবু। আর বলছি জমিদার বাবু, বেটা উপেন সাধু সেজে চুরি করতে গেছে, দিন না দিন ঘা কত দিন চমকের বাড়ি। উপেন, তুমি আমার জমিদারিতে দাঁড়িয়ে আমার সামনে আমাকে চোখ রাঙাচ্ছ? কোথায় জমিদার বাবু, আমি কোথায় চোখ রাঙালাম? বরং বরং আপনার ওই মালিটাকে বলুন না, একটা একটা আম পোড়ানোর জন্য আমাকে আমাকে কি মারটাই না মারলো। বেশ করেছে, বেশ করেছে, মেরেছে। জমিদার বাবুর গাছের আম পড়ে থাকবে, তাতে হাত দেওয়া তো বারণ। চুরি যে করনি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, এখন প্রমাণ চাইছেন জমিদার বাবু? 15-16 বছর আগে যখন যখন আমার ওই সাধের ভিটেটা আমার কাছ থেকে মিথ্যে দেনার দায় কেড়ে নিলেন, তখন তখন কি প্রমাণ দিয়েছিলেন আদালতে? ন্যায়ের প্রমাণ। কে আছিস? আমার শঙ্কর মাসের চাবুকটা নিয়ে আয় তো। জমিদার বাবু, না, আজ আজ 15-16 বছর ধরে আমি আমি বাইরের জগৎটাকে দেখে আসছি, তবু তবু ভিটে আমার আমার সোনার গ্রাম তাকে ভুলতে পারিনি জমিদার বাবু। সন্ন্যাসী বেশে এই এই মায়ার টান আমাকে শুধু বাঁধনের পর বাঁধনই দিয়েছে, বারেকের জন্য খুলতে পারিনি সে বাঁধন। তাই একবার ফিরে এনো গো, তাই একবার ফিরে এনো। না না, আমি আমি চুরি করতে আসিনি, কারুর কাছে কোনো নালিশও নেই। আজ আজ বৃথায় শঙ্কর মাছের চাবুক হাঁকাবেন জমিদার বাবু, আজ আজ আপনার হাতেই বাঁচবে। জানিস তোদের মতো ছোট লোক প্রজাদের কিভাবে শায়েস্তা করতে হয় এখনো এই বয়সে আমার জানা আছে। জমিদার বাবু, আপনাদের আপনাদের চাবুক মারার দিন শেষ, আপনাদের আপনাদের রাজত্ব শেষ হয়ে এলো বলে এবার এবার আমাদের রাজত্ব, এই 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 শূদ্রের রাজত্ব জমিদার বাবু, এই শূদ্রে। আচ্ছা, তা কে করবে আমার রাজত্ব শেষ? তুই না ওই ছোট লোকগুলো? যা, এসেছিস যখন একবার গিয়ে দেখেই আয় আমার পাইকগুলো কি অবস্থা করেছে ওই ছোট লোকগুলো। যা যা, যা, দেখে আয়, দেখে আয়, যা। ওই কে আছিস? যেতে দে ওকে। যা যা যা। যা, দেখে আয়। ঠিক আছে, আগে তাহলে গাড়ি বের কর। কেন? আমি গায়ে যাব। আগে এখন গায়ে কেন জমিদার বাবু? ছোট লোকগুলোকে একটু মরতে, না 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 না, মরতে দিলে তো হবে না। আমার পাইকগুলোকে তো আমার ভরসা নেই, বেচারাগুলোকে আদমরা করে ছেড়ে না দিলে পরে আমার পদসেবা কে করবে? ঠিক ঠিক, চলো। গায়ে লাগা, গাড়ি গায়ে বের করো। লাগা। বাদল দাদা, বলি চেহারাখানা কি হয়েছে গো? এ বাবা, একেবারে বুড়ো হয়ে গেছো যে। আর নবীন, বয়স তো হলো, চোখেও এখন আর ভালো দেখতে পাই না। উফ, কি রোদ গো দাদা, গরমটাতে এবার বেশ জমেই পড়েছে। আর নগ্নে, চাষবাস তো সব গেল, রোদ তো নয়, আকাশ থেকে যেন আগুন ঝরছে। বীজ ধানের চারাগুলো সব সব শুকিয়েই যাচ্ছে।
আমারও সেই একই অবস্থা। আমার ওই মাঠগুলোর অবস্থা তো বলার মতন নয়। আর ওই ক্ষেতগুলো শুকিয়ে একেবারে কাঠ। কি ছিল আর কি হলো রে লবণে, দিন দিন যেন আকার আসছে। সত্যি বাদল দাদা, প্রকৃতি কি অদ্ভুত পরিবর্তন বলো দেখিনি। এ সালে তো আর কাল বৈশাখী ঝড়ই হলো না, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত নাই। কি ব্যাপার বলো? হ্যাঁ রে নবীন, ওই উপিনটার কোনো খোঁজ পেলি বলতো? কত বছর কাটলো। তা দাদা, নয় করে বছর 15-16 তো হবেই। জানো দাদা, কেউ বলে উপিনদা নেই, আবার কেউ বলে উপিনদা নাকি সন্ন্যাসী হয়ে গেছে। কোনটা সত্যি কি জানে। ওদিকটা একেবারে ভিন্ন হয়ে গেছে রে। তা হবে না, জমিদারের বাগান বাড়িটা মস্ত হয়ে ওদিকটায় জুড়ে বসেছে। উপিনদাদের ভিটে বাড়িটা ছিল বলে তো মনেই হয় না। তবে কি জানো, ওদিকটা গেলেই মনটা কেমন একটা ভরে ওঠে। সেই সব পুরনো স্মৃতিগুলো মনে ভেসে ওঠে গো। বড় ভালোবাসতাম উপিনদাকে, বড় ভালোবাসতাম। শুধু শুধু এই আম গাছটা রয়ে গেছে উপিনের স্মৃতি হিসেবে। দিনপুরো হলো গত বছর। এই এই হাবুকুড়োটাকে দেখ, কেমন কেমন পাগল হয়ে গেছে। আগে আগে শিলকুটার কাজ করতো, ওই ওই ঘরটা চলে যাওয়ার পর থেকে ওই গাছতলাটাতেই পড়ে থাকে। আর কি যে ওইটা নিয়ে ঠুকাঠুকি করতে থাকে, সে শুধু ভগবানই জানে। হ্যাঁ, আমরাও কি আর বেঁচে আছি বাদল দাদা? খেতিতে ফসল নাই, একবেলা দুমুঠো জোটে তো আরেক বেলা কিছু জোটেই না। আর একদিকে দরদাম বাড়ছে, মনে হচ্ছে আকালি সব শেষ হয়ে যাবে গো। আচ্ছা দাদা, ভগবান কি আমাদের দিকে একবারও ফিরেও তাকাবেনি? ওই যে সেই কথাই আছে না, গরিব যখন বিপদে পড়ে ভগবান বোধ করি তখন কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। সেই জিনিসটি ঘটছে। আমরাও কি আর বেঁচে আছি রে নবীন? আমরাও তো যাবার পথে। শুনেছিস ওই গায়ের বাঁধ আর গাজন তলাটা নাকি জমিদারের লোক নিয়ে নেবেন? শুনেছি গো। এমনি করে কতদিন? জমিদার আজ ওর ঘর নিচ্ছে তো কাল ওর জমি কেড়ে নিচ্ছে। আর কেউ কিছু বললে চাবুকের ঘা, নয়তো বাঁধের ধারে লাশ। আর কতদিন সহ্য করবে? এর একটা বিহিত এবার আমি করবোই, আর সহ্য করবো না। বংশীটা ঠিকই বলতো, আমাদেরই দোষ। ঠিকই বলতো। আমরা না জোট বাঁধলে। কি হলো? ও বাদল দাদা আসলে জমিদারের দরবার সব এদিকেই তেড়ে আসছে গো। ওরা যখন তেড়ে আসছে তোরাও তেড়ে যা। ওরা ঠিকই বলছে, যা। ঠিকই বলছে। আমাদের আর পড়ে থাকলে চলবে না। তেড়ে যাও। যা শোনা, যা। শিগগিরই আসছি। যে যায় ঘর খালি করে আছে সন্ধ্যার মধ্যে বেরিয়ে যাবে, বুঝলি? ওরা কোথাও যাবে না, ওদের ঘর, ওরা ওইখানে থাকবে। দরকার হলে তোরা চলে যাবি, তোদেরকে ওরা চালিয়ে দেবে, ওরা চালিয়ে দেবে। আরো বলছি চলে যা, নইলে কিন্তু। কি করবে? কি করবি নইলে? ওই হাবো বংশে উপেন্দ্রের মতোই অবস্থা করব। আমরা কোথাও যাব না। তবে তাই হোক,
বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। ও হো 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 হো।